নমস্কার বন্ধুরা, ট্রিক্স স্টাডি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে স্বাগত। আমি বলেছিলাম আগে যে আরও ভিডিও নিয়ে আসবো, কিন্তু কোনো একটা ব্যক্তিগত কারণে একটু সময় লাগছে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, এটা ইতিহাস বিষয়ক। ইতিহাসের যে প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমাদের আসে, সবাই অনেকে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছো যে কিভাবে কোথা থেকে পড়বো। আমি চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস তোমাদেরকে দিতে যাবো। এর নোটসগুলো আমি পিডিএফ আকারে বা ছবি আকারে কমেন্ট সেকশনে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর তোমাদেরকে বোঝানোর মতন করে, এবং যেখান থেকে আমি নোটস বানিয়েছি বিভিন্ন বই থেকে, সেই সমস্ত ডেটাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে আজকের ভিডিও শুরু করে নেবো। তার আগে সকলের কাছে আরেকবার রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ফার্স্ট আজকে যে কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেদিক এজ, বাংলায় আমরা যেটাকে বলি বৈদিক যুগ। বৈদিক যুগের ইতিহাসটা আমাদের জানাটা খুব জরুরি। এক নম্বর কথা, যারা যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইতিহাসের মার্কস খুব গুরুত্বপূর্ণ। তো সেখানে বৈদিক সভ্যতা থেকে প্রচুর প্রশ্ন থাকে, আর ইতিহাসের একটা মূল সোর্স বৈদিক সভ্যতা থেকে আসে। আমরা অলরেডি জানি যে পৃথিবীর মোস্ট অ্যানশিয়েন্ট টেক্সট, মানে সব থেকে প্রাচীন যে বইগুলো আছে তার মধ্যে থেকে ঋগ্বেদ অন্যতম। তো আমি বৈদিক যুগ সম্পর্কে বলবো আগে, যে এই বৈদিক যুগ সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পেরেছি। বৈদিক যুগ সম্পর্কে আমরা বেসিক্যালি জানতে পেরেছি হচ্ছে আর্য সাহিত্য, যেটাকে আমরা ঋগ্বেদ বলছি। আর ঋগ্বেদে যাদেরকে আর্য বলা হয়েছে, জেন্দাবেস্তা এটাও একটা বই। এখানে ওই রয় বলা হয়েছে, যারা ওই আর্য তারাই ওই রয়। ইরানি যে সমস্ত সাহিত্যগুলো রয়েছে সেখানে এদেরকে অরিয় বলা হয়েছে, বিস্কুট নয় কিন্তু, অরিয় বলা হয়েছে। উইলিয়াম জোন্স, ইনি একজন হিস্টোরিয়ান, উনি বলছেন যে সংস্কৃত ভাষা বেসিক্যালি একটা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটা শাখা মাত্র। এই যে আমি কথাগুলো বলে যাচ্ছি, এখানে প্রতিটা কথা কিন্তু একটা করে তোমাদের প্রশ্ন, যে সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটা শাখা মাত্র। কে বলেছেন, কার মন্তব্য? উইলিয়াম জোনসের। ঋগ্বৈদিক যুগ বা বৈদিক যুগের সোর্স কোথা থেকে? জেন্দাবেস্তা, ইরানি সাহিত্য, যা আর্যদেরকে কি বলা হয়েছে, অরিয়, এই জাতীয় জিনিসগুলো। তো আমি এগুলি আর নেক্সট টাইম ভিডিওতে বলবো না, আমি শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে ম্যাক্সিমাম ডেটা দেওয়ার চেষ্টা করব এবং উপস্থাপন যোগ্য করবার চেষ্টা করব। যদি কোনো মডিফিকেশন দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ম্যাক্স মুলার যিনি আছেন, ইনিও একজন হিস্টোরিয়ান, উনি বলছেন যে আর্য ধারণাটা জাতিগত নয়, বরঞ্চ ভাষাগত। সেম ভাবে ধরো তুরস্কের বোঘাজকই লিপি আছে, তুরস্কের যে বোঘাজকই লিপি আছে সেখানে ইন্দ্র, বরুণ, মিত্র, অমাত্য, এই যে নাসত্ব, এই যে লোকগুলোর কথা বলছি, এরা আমাদের হিন্দু ধর্মের দেবতা। তো এদের কথা শুধুমাত্র কিন্তু আমাদের এখানেই নয়, এরা কিন্তু তুরস্কের বোঘাজকই লিপিতেও এই সমস্ত ভগবানদের উল্লেখ রয়েছে। এবার আর্যদের বেসিক্যালি দুটো শাখা, একটা ইরানীয়, একটা ইন্দো আর্য, দুটো গ্রুপ। পূর্বের যে শাখাটা মানে ইস্টার্ন পার্ট, মানে এই যে ইস্টার্ন পার্ট, এটা কিন্তু গোটা ওয়ার্ল্ডের যে ইস্টার্ন পার্টি যেটা, সেটা হচ্ছে ধরো ওদেরকে আমরা ইরানীয় বলছি বা ইন্দো আর্য বলছি। আর পশ্চিমের যে শাখাটা সেটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। কিরকম? ধরো হিট্টিটেস, এরা এশিয়া মাইনর, মিডটানি এরা উত্তর মেসোপটেমিয়ান, কসমিটেস এরা ব্যাবিলনের নাম শুনেছো তোমরা। তো এই যে জায়গাগুলোতে, এই যে আর্যের শাখা গোষ্ঠীগুলো আছে, এই জিনিসগুলো ভাগ হয়ে গেছে। তো এরকম মানে আর্যদের আদি বাড়ি কোথায়, এটা একটা বিরাট বড় প্রশ্ন ইতিহাসে, যেটা এখনো পর্যন্ত সলভ হয়নি। প্রত্যেকটা হিস্টোরিয়ান তারা কিন্তু তাদের নিজস্ব যুক্তি খাড়া করেছেন যে আর্যদের অ্যাকচুয়াল আদি বাসস্থান কোথায়, তার আদি বাসস্থান এই জায়গায়, তার আদি বাসস্থান ওই জায়গায়, এরকম করেছে। এই তত্ত্বগুলো থেকে তোমাদের প্রচুর প্রশ্ন থাকে। যেখান থেকে প্রশ্ন থাকে আমি তার মানে প্রচুর হিস্টোরিয়ান তো প্রচুর কমেন্ট করেছেন, কিন্তু আমি মূলগুলোকে বলছি। যেমন ধরো এখানে ইউরোপিয়ান তত্ত্ব যেটা রয়েছে, মানে আর্যদের আদি বাড়ি হচ্ছে ইউরোপ, এটা কি বলছে উইলিয়াম জোন্স। আর কি উইলিয়াম জোন্সের সঙ্গে সঙ্গে এটা 1786 থিওরি। আরো রয়েছে গিলস, ইনি একজন হিস্টোরিয়ান, উনি বলছেন যে আর্যদের আদি বাড়ি হাঙ্গেরিতে। ঠিক সেম ভাবে শ্রোদের রয়েছেন, উনি বলছেন যে আর্যদের আদি বাড়ি ফ্রান্সে। পি নেহরিন, ইনি একজন হিস্টোরিয়ান, উনি বলছেন যে আর্যদের আদি বাড়ি স্টেপস।
মর্গেন রয়েছেন, উনি বলছেন আর্যদের আদি বাড়ি সাইবেরিয়াতে। ঠিক সেম ভাবে আমাদের সেন্ট্রাল এশিয়ান থিওরিও রয়েছে বা কেন্দ্রীয় এশিয়া তত্ত্ব। কেন্দ্রীয় এশিয়া তত্ত্ব কি বলছে যে এখানে আর্যদের ওখানে যেটা আমাদের এখানে যেটা আর্যদের স হয়েছে সেটা হ থেকে এসেছে। যেমন ধরো হেপ্টা হিন্দু থেকে হেপ্টা হিন্দু, এই যে শব্দটা এটা থেকে হয়ে গেছে সপ্তা সিন্ধু, এরকম ভাবে হফটা হিন্দু থেকে সপ্ত সিন্ধু চলে এসেছে। এই থিওরির জনকগুলো কি? ম্যাক্স মুলার, সেন্ট্রাল এশিয়ান থিওরির জনক। ঠিক সেম ভাবে ই মেয়ের বলে একজন হিস্টোরিয়ান আছেন, উনি বলছেন যে আর্যদের আদি বাড়ি হচ্ছে হার্টসফেল। আর কি তিব্বত তত্ত্ব রয়েছে যে আর্যদের আদি বাড়ি তিব্বতে। এই তত্ত্বটা ভারতবর্ষের স্বামী দয়ানন্দ সরস্বতী, তোমরা নাম শুনেছ অলরেডি, তার তত্ত্ব। পণ্ডিত গঙ্গানাথ ঝা রয়েছেন, ইনি বলছেন যে ব্রহ্মর্ষি দেশ মানে বর্তমান মায়ানমার। ইডি কালা, ইনি একজন হিস্টোরিয়ান, উনি বলছেন যে আর্যদের আদি বাড়ি ছিল কাশ্মীরে। ঠিক আছে। ডাক্তার সম্পূর্ণানন্দ এসি দাস, এদেরকে আমরা বেসিক্যালি ভারতীয় তত্ত্বের জনক বলি, যে এরা আর্যদের আদি বাড়ি ভারতবর্ষেই, এই তত্ত্বের জনক। আরো রয়েছে সব থেকে বড় কথা যে এত তত্ত্ব সঙ্গে সব থেকে মানে ম্যাক্সিমাম লোক কোনটা গ্রহণ করেছে এই কথা যদি বলি, তাহলে হিস্টোরিয়ানদের মধ্যে ম্যাক্সিমাম লোক গ্রহণ করেছে যেটা আর্যদের আদিবাড়ি সম্পর্কে, সেটা হচ্ছে ব্র্যান্ডেনস্টাইন থিওরি বা ব্র্যান্ডেনস্টাইন তত্ত্ব। ব্র্যান্ডেনস্টাইন কি বলছেন যে উড়াল পর্বত মানে উড়াল পর্বতের দক্ষিণে খিরগিজের তৃণভূমি হচ্ছে আর্যদের আদিবাড়ি। আমি একটু ফাস্টই বলছি কিন্তু আশা করি বোঝা যাবে, তবে একটু চেষ্টা করতে হবে যে রিফাইন করে করে দেখে নেওয়ার বা তথ্যগুলো তোমরা নোট করে নেওয়ার। যেমন ধরো আর্যদের আদি বাসস্থান মধ্যপ্রদেশে, এটা কার মতামত? এটা আরবি পান্ডের মতামত। এবার বলছি যে আর্যরা কখন কোন সময়ে এসেছেন। অবভিয়াসলি ভারতের কথা বলছি, যে ভারতে আগমনের সময়কাল কত বা বৈদিক সাহিত্য বা বৈদিক যুগের এই যে টাইম পিরিয়ডটা এটা কত? এটা হচ্ছে খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের আগে, খ্রিস্টপূর্ব, এটা ইংরেজিতে বলা হয় বিসি, বিসিই মানে বিফোর ক্রিশ্চিয়ান এরা, মানে হলো খ্রিস্টের জন্মের আগে। তো সেখানে বলা হচ্ছে 1500 বিসি বা 1500 বিসি থেকে শুরু করে এরা ঋগ্বেদ রচনার সময়কাল। তারা ভারতবর্ষে এসেছিলেন মানে আর্যরা এসেছিলেন এবং বাসস্থান করছিলেন সপ্ত সিন্ধু অঞ্চলে। এই সপ্ত সিন্ধু কোথায়? সপ্ত সিন্ধুর মানে 7টা নদীর কথা বলা হয়েছে। 7টা নদীকে কি? সিন্ধু আছে, বিতস্তা আছে, বিতস্তাকে বীজ বলে ইংরেজিতে, বিইএস, বীজ আছে, বিতস্তা, ঝিলাম বা ঝিলাম একই নাম, দুটো নাম একটা নদীরই, বিতস্তা, বীজ, ঝিলাম। অসিকনি বা চেনাব একই নদীর নাম। পুরুষানি বা রাভি, এটা একটা নদীর নাম। রাভির আরো একটা নাম আছে ইরাবতী। আর বিপাশা বা বিয়স, আর হচ্ছে শতদ্রী, শতদ্রু বা সুতলেজ, বিভিন্ন নাম বিভিন্ন বইতে পাবে। আমি যতগুলো পসিবল নাম তোমাদেরকে বলে দিলাম, গোলানোর কারণ নেই যে স্যার সুতলেজ লেখা আছে ওখানে সাতলেজ লেখা আছে, তো ওইখানে শতদ্রী লেখা আছে, কোনটা আসলে ঠিক? সবই ঠিক বাবা, মেনে নিয়ে চলো। আর কি আছে? আর হচ্ছে সরস্বতী নদী। নেক্সট এবার যেটা তোমাদের বলবো যে বৈদিক সভ্যতার রাজনীতি কেমন ছিল, বৈদিক সভ্যতার সামাজিক অবস্থা কেমন ছিল, অর্থনীতি কেমন ছিল, ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল। কারণ এই জিনিসগুলোর এই যে কনটেক্সট, এই কনটেক্সটটা তোমাদের বুঝতে হবে, কারণ এই কনটেক্সটের উপরে তৈরি করে এর পরবর্তী বৈদিক সাহিত্যগুলো রচনা হবে। এরপরে তোমরা ষষ্ঠ শতকে যখন দেখবে যে মগধের উত্থান হচ্ছে, সেখান থেকে রাজবংশগুলো পরপর করে তোমাদেরকে পড়াতে পড়াতে যাব, তখন খেয়াল করবে যে কোথা থেকে এর উৎপত্তি আসছে, এই কনসেপ্ট থেকেই কেন ওরকম ষোড়শ মহাজন পদ গড়ে উঠলো, এই জিনিসগুলো দেখতে পাবে। তো রাজনীতির কথা বলি, আমি 5টা পয়েন্ট এখানে বলবো। প্রথম হচ্ছে যে তখন পরিবার ভিত্তিক রাজনীতি ছিল। তো পরিবার ভিত্তিক যে পরিবারের যে প্রধান, পরিবারের জন্য পরিবারকে তখনকার দিনে বলা হতো কুল। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, তো সেরকম কুল হচ্ছে পরিবার। তো কুলের যিনি প্রধান থাকতেন তাকে বলা হতো কুলপতি বা কুলপা। এবার এই বেশ কতগুলো কুল হলো, বেশ কত খাওয়ার কুল নয় কিন্তু, সামনে সরস্বতী পুজো, তো সেই বেশ কতগুলো কুল নিয়ে হলো গ্রাম। এবার এই গ্রামের একজন প্রধান থাকবেন। তাহলে দেখো পরিবার ছিল, পরিবারকে কুল বলছি, কুলের প্রধানকে কুলপতি বা কুলপা। নেক্সট কতগুলো পরিবার নিয়ে একটা গ্রাম তৈরি হবে, গ্রামের প্রধানকে বলা হবে গ্রামণী। নেক্সট বেশ কতগুলো গ্রাম নিয়ে তৈরি হতো বিষ, পেটকাটা মধ্যাহ্নের সময় দালবস্য, এই বিষের প্রধানকে বলা হতো বিষপতি। নেক্সট
এই বেশ কতগুলো বিষ নিয়ে তখন তৈরি হতো হচ্ছে জন। এই জনের প্রধানকে বলা হতো জনপতি বা জ্যেষ্ঠ বা রাজন বা রাজার কনসেপ্টটা এখান থেকে আসলো। আর এই জনের প্রধান হল বা রাজন থেকেই পরে ভবিষ্যতে রাজা আসছে। তো তখনকার দিনের মূলত এই যে রাজ পরিবারগুলো ছিল এরা বংশানুক্রমিক ছিল, মানে বাবা রাজা, তারপর তার ছেলে রাজা, তারপর নাতি রাজা, এই কন্টেক্সটে কি যাবে। নেক্সট আর কি, তবে হ্যাঁ, রাজা যেহেতু বংশক্রম থাকলেও তাই বলে কি মানে জনগণের কোনো দাবি দেওয়া স্বৈরাচারী রাজা হতেই পারে না। তবে কনসেপ্ট একটা ছিল প্রজাতন্ত্রের, কনসেপ্ট একটা ছিল কিরকম, সেটা হচ্ছে তখন সভা ও সমিতির যুগ, বৈদিক যুগকে আমরা বলি। এবং শুধুমাত্র কন্টেক্সট ছিল তাই নয়, সভা ও সমিতি রীতিমতো পাওয়ারফুল ছিল, তাদের বিশেষ বিশেষ মতামত কিন্তু রাজা শুনতে বাধ্য হতেন। তো সভা ও সমিতি ছিল। সভা ও সমিতি যে ছিল এই কনসেপ্টটা আমরা কোথা থেকে জানতে পারছি? আমরা আগেই সোর্সের কথা বলেছি, ম্যাক্সিমামটা ঋগ্বেদ। তো ঋগ্বেদের অষ্টম মণ্ডল, নবম মণ্ডল, দশম মণ্ডল, মানে অষ্টম, নবম আর দশম, এই তিনটে মণ্ডলে কিন্তু মেনশন করা আছে যে সভা ও সমিতি বলে দুটো অর্গানাইজেশন ছিল যারা রাজনকে বা রাজাকে পরামর্শ দিতেন। নেক্সট যেটা আসছে, আরো বেশ কিছু টার্ম রাজনীতির সঙ্গে রিলেটেড যেগুলি তোমাদের প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে ঋগ্বৈদিক যুগে বিধৎ, বয়হস্যি ধ থ মানে কি? বিধৎ মানে হচ্ছে যুদ্ধ এবং রাজনৈতিক বিধি আলোচনা, মানে সভা ও সমিতি বাদ দিয়েও, মানে দুটো, নট অনলি দিস টু, এই দুটো অর্গানাইজেশন নয়, আরো কিন্তু অর্গানাইজেশন ছিল, তার মধ্যে একটা হচ্ছে বিধৎ। বিধৎটা কি? বিধৎটা হচ্ছে ভাবতে পারো এখনকার দিনে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিওর মতন সংস্থা। এরা যুদ্ধ কৌশল, যুদ্ধের অস্ত্র শস্ত্র, এই সমস্ত বিষয়ে জ্ঞান ট্যান দিত আর কি। নেক্সট কি? নেক্সট হচ্ছে পশুচারণ ভূমি, মানে যেখানে ছাগল গরু এরা চড়ে বেড়াবে সেগুলিকে রাজার পক্ষ থেকে তদারকি করতে দেওয়া হতো। তো এই করার জন্য একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, চাকরি দেওয়া হয়েছিল, সেই লোকটার নাম ছিল ব্রজপতি। সেই লোকটার নাম ছিল ব্রজপতি। ব্রজপতি হচ্ছে পশুচারণ ভূমির প্রধান। নেক্সট সেনার কথায় যদি বলি, সেনা মূলত ছিল কিন্তু পদাতিক ছিল, মানে পায়ে হাঁটা সেনা, আর অশ্বারোহী মানে ঘোড়ায় চড়া, আর ছিল রথ চালিত, আরো বেশ কিছু ছিল। এই জিনিসগুলো দিয়ে তো সাধারণ যারা আছে তারা যুদ্ধ করবে, কিন্তু রাজা যিনি আছেন উনি কিভাবে যুদ্ধ করতে যাবেন? উনি যাবেন হচ্ছে চলমান দুর্গে, যেটাকে বলা হতো পুর চরিষ্ণু। পুর শব্দের অর্থ হচ্ছে দুর্গ, পুর চরিষ্ণু বা চলমান দুর্গ। নেক্সট যেটা বলবো, ঋগ্বেদের সপ্তম মণ্ডলে আমরা আরো একটা ইন্টারেস্টিং জিনিস পাই, যেটাকে বলা হয়েছে দাসরজ্ঞ। হোয়াট ইজ দাসরজ্ঞ? দাসরজ্ঞটা কি? দাসরজ্ঞ হচ্ছে ভরত গোষ্ঠীর, মানে আমরা ভরত সন্ততি, ভারতের সন্তান, সেই জন্য দেশের নাম হয়েছে ভারতবর্ষ। তো ভরত গোষ্ঠীর দিবদাস বলে একজন রাজা, আমি বলেছি যে গোষ্ঠী জন এই জায়গা থেকে কনসেপ্টটা ছিল। তা ভরত গোষ্ঠীর রাজা ছিল দিবদাস, তার একজন পুত্র ছিল সুদাস। দিবদাসের পুত্র ছিল সুদাস। তার বিরুদ্ধে বিশ্বামিত্র মুনির নাম শুনেছেন নিশ্চয়ই, তার বিরুদ্ধে বিশ্বামিত্র মুনি এরা যজ্ঞ করেছিল, একটা যুদ্ধ সৃষ্টি হয়েছিল এবং তার ফলে জন্ম হয়েছিল কুরুর। কুরুক্ষেত্র, মহাভারত, সেই কাহিনী বৈদিক যুগে কেউ আসবে, তো সেখান থেকে জন্ম হয়েছিল কুরুর। তো এই নিয়ে অন্য একদিন আলোচনা রাখবো। এবার পরের যে বিষয়টা চলে আসবো, বৈদিক যুগের সামাজিক অবস্থা। সামাজিক অবস্থার কথাই বলি। সামাজিক অবস্থা মূলত তখন থেকেই ছিল পিতৃতান্ত্রিক, মানে পরিবারের প্রধান হচ্ছেন পুরুষরা, এবং তাকে অলরেডি বলছি যে তাকে গৃহপতি বা গহপতি বলা হতো। আর সেই সঙ্গে সঙ্গে একান্নবর্তী পরিবার ছিল, মানে 51 জন খেত এরকম নয়, কিন্তু এক যুক্ত অন্ন, মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করতো। এখনকার দিনের মতন নয় যে সব আলাদা চলে যেত, ওরকম ব্যাপার নেই। তো সবাই মিলে কিন্তু তখন একসাথে খেত। ঋগ্বেদের যে দশম মণ্ডল আছে সেখানে পুরুষ সুক্ত আছে, মানে পুরুষদের দিয়ে সুক্ত রান্না, এরকম কনসেপ্ট নয়, কিন্তু আমি এরকম ভাবে বলছি যাতে মনে রাখতে পারো। ঋগ্বেদের দশম মণ্ডলে আছে পুরুষ সুক্ত। সুক্ত খেতে আমারও খুব ভালো লাগে। পুরুষ সূক্ততে বলা আছে বর্ণভেদ প্রথার কথা। বর্ণভেদ প্রথার কথা তুমি জানো, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই চারজন কেন হলো? ঋষি ব্রহ্মার মুখ থেকে যে জন্ম নিয়েছে তাদেরকে বলা হয়েছে ব্রাহ্মণ, বাহু থেকে মানে হাত থেকে যারা জন্ম নিয়েছে তাদেরকে বলা হচ্ছে রাজন্য বা ক্ষত্রিয়, থাই থেকে উরু থেকে যারা জন্ম নিয়েছে তারা বৈশ্য,
আর পা থেকে যারা জন্ম নিয়েছে তারা হলো শূদ্র। নেক্সট, এইবার আসছি যে অনুলোম আর প্রতিলোম বিবাহ, মানে উচ্চবর্ণের নারীর সঙ্গে নিম্নবর্ণের পুরুষ বা উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের নারী, এটাকে অনুলোম এবং প্রতিলোম বিবাহ বলা হতো। এই কনসেপ্টটা তখনও ছিল। তবে হ্যাঁ, এই যে বর্ণভেদের কথা বললাম যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কিন্তু এটা খবরদার ভেবো না যে বৈদিক যুগে এই বর্ণভেদ ছিল। মানে বর্ণভেদ থাকলেও জাতিভেদ কিন্তু ছিল না। মানে মানুষ কিন্তু ওরকম ভাবে এরা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, এই কনসেপ্ট কিন্তু তখন আমাদের বেদে ছিল না। যোগ্যতার ভিত্তিতে একজন ছাত্র ব্রাহ্মণ হবে নাকি শূদ্র হবে নাকি ক্ষত্রিয় হবে সেটা তার যোগ্যতা নির্ভর করত। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়, দিস ইজ নট আওয়ার ভেদিক কালচার। বৈদিক যুগের কথাও আমার বলা নেই। তো বর্ণভেদ থাকলেও জাতিভেদ কিন্তু ছিল না। পণ ছিল, তবে সতী প্রথা, যেটা পরে রামমোহনের ক্ষেত্রে নির্দেশে বা সহযোগিতায় চেষ্টায় বন্ধ করা হয়, সেসব ছিল না। বাল্যবিবাহ ছিল না, সতী প্রথাও ছিল না। আর কি আছে? তবে বাল্যবিবাহ নয় তাই যে নারীরা যে মহিলারা যে এডুকেটেড ছিল না তা নয়। সেই যুগে আমাদের বৈদিক মেদিক লিটারেচারে বা এমনভাবে বলা হয়েছে, সেদিন নারীরা বিখ্যাত বিখ্যাত নারী, বেশ কিছু বিখ্যাত নারীর নাম বলছি, তোমরা অবভিয়াসলি জেনে যাবে যারা বিখ্যাত নারী। অপালা, ঘোষা, বিশ্ববরা, গার্গী, লোপামুদ্রা, মৈত্রেয়ী, বিশাখা, মমতা, এরা তখনকার যুগ থেকে বিখ্যাত বিখ্যাত মহিলা। আরো কিছু আছে। নারীরা যে শুধুমাত্র পড়াশোনা করেছে তাই নয়, এখন রিসেন্টলি একটা কালচার হয়েছে ফেসবুকে, বৈদিক কালচারে বিয়ে। তো তখনকার দিনের মহিলারাও কিন্তু পুরোহিত হতো বৈদিক যুগে, এবং মহিলারা পৈতে পড়তো। পৈতেকে ভালো ভাষায় বলা হয় উপবিদ। তো উপবিদধারী মহিলা কিন্তু ছিল। নেক্সট, যে জিনিসগুলো উপবিদধারী যারা রয়েছে, আরো তারা ধর্ম সংক্রান্ত বিষয়ে প্রচুর চর্চা করেছে, তো তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী বা ঋষিকা। এরকম একজন ঋষি অগস্ত্য আছেন, ঋষি অগস্ত্যের স্ত্রী ছিলেন লোপামুদ্রা। তবে হ্যাঁ, তখনকার দিনেও কিন্তু এই জিনিসটা ছিল যে লেভেল অনুযায়ী বিয়েটা করতো, অনুলোম প্রতিলোম তো ছিলই। তো দেখো, ঋষি অগস্ত্য, তো তার ওয়াইফ হচ্ছে লোপামুদ্রা। আর এই ফেমাস কেন? উনি ঋগ্বেদের একটা সূক্ত ওনার রচনা, ওই জন্য লোপামুদ্রা ফেমাস। তো ওনাকে ব্রহ্মবাদিনী বা ঋষিকা বলা হবে। নেক্সট, শুধুমাত্র নট অনলি ইন এডুকেশন, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, যুদ্ধক্ষেত্র তখনকার দিনে, এখনকার দিনে যে কিছুদিন আগে থেকে যে এয়ারফোর্সে মহিলারা যাচ্ছে, সেনায় যাচ্ছে, ব্যাপারটা ওরকম নয়, তখনও ছিল। নামগুলো শুনলে বুঝতে পারবে। নামগুলো হচ্ছে মুদগলানি, বিষপলা, বদ্রিয়সী, শশীয়সী, ফাইটিং। তো প্রচুর মহিলা এরকম ছিল যারা নারী সেনাধ্যক্ষ ছিল, যাদের নাম বললাম। মূলত যে ড্রেস পরা হতো সেটা পশুর চামড়া, সুতি ও পশমের বস্ত্র, অলংকার। খাদ্য বলতে একটু মালপানি তখনও চলতো, যেটাকে সোমরস এবং সুরার নামে আমরা জানি। এখানে তখনকার দিনের ড্রেসের একটা কনসেপ্ট আমার খুব ভালো লাগে। এটা ড্রেস বলতে কোনো এই যে আমি এখন গেঞ্জি পরে আছি, প্যান্ট পরে আছি, কোট পরে আছি, জামা পরে আছি, ওসব কোনো নাম নেই। ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে দুটোই মাত্র ড্রেস, দেখতে যেমনই হোক। উপরের যদি ড্রেস হয় তাহলে হলো বাঁশ, আর নিচের যদি ড্রেস হয় সেটা হলো অধিবাস। সোজা হিসাব। উপরের ড্রেসকে বলবো বাঁশ, আর নিচের ড্রেসকে বলবো বাঁশ, উপরের ড্রেসকে বলবো অধিবাস। আর নর্তকীদের জন্য একটা স্পেশাল ড্রেস হতো, যারা ডান্স টান্স করে, ইনস্টাগ্রামে লিল ডিল বানায়, তখনকার দিনেও তো বানাতো। তো এরকম যারা নর্তকী আছে, তো তাদেরকে বলা হতো পেশ। এই জিনিসটা করা হতো। এবার অর্থনীতি, টাকা পয়সার ব্যাপারে আসছি। টাকা পয়সা মূলত এই অর্থনীতি ছিল বৈদিক যুগের গ্রামীণ। একটা নগরের ম্যাক্সিমাম লোকই পশুচারণ, কৃষিকাজ এই সমস্তই করতো। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী উনি বলছেন যে ধান এবং যব মূলত প্রধান খাদ্য ছিল। ডিডি কৌশাম্বী বলছেন যে সকল জমি সর্বসাধারণের ছিল, রাজার কিছুই ছিল না। তবে হ্যাঁ, তখনকার দিনে নামগুলো কিন্তু এরকম ছিল, নামগুলো বেশ ডেকোরেটেড নাম ছিল। যেরকম ধরে নাও, গমকে ওরা বলতো গোধূম, ধানকে ওরা বলতো ব্রীহি। এই নামগুলো কিন্তু ছোট ছোট কথা বলছি ঠিকই, কিন্তু পরীক্ষার জন্য, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য তো ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখনকার দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা ওই প্রশ্ন খুঁজে পাচ্ছে না, হয়তো ছোট ছোট জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা শুরু করেছে। তো মাথায় রাখবে, হালধারী কৃষক, তাদেরকে বলা হতো কিনাশ।
রাজা বলতে যাকে বলা হতো তাকে বলা হতো গোপতি। গো হচ্ছে গরু, পতি হচ্ছে অনেক গরুর পতি, তো মানে রাজা মানে তার কাছে প্রচুর গরু ছিল। ধনী ব্যবসায়ী যারা রয়েছেন, ধনী মানে বড় লোক, একটু রিচ, তো তাদেরকে বলা হতো মগবান। আর ধন বা সম্পদ, টাকা পয়সা, এটাকে বলা হতো রই, যেটা গোত্র সমার্থক। এবং এখানে তোমাদেরকে এই জিনিসটা মেনশন করতে হবে যে ঋগ বৈদিক যুগে বা বৈদিক যুগে কিন্তু যে টাকা পয়সা বলতে মূলত গরু, মূলত গরু। এবার শুধুমাত্র যার কারণে সবকিছুতে গরু দিয়ে আদান প্রদান চলছে। এবার গরু দিয়ে আদান প্রদান চলছে, বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাচ্ছে, নৌকায় করে চলে যাচ্ছে, দূরে দূরে ব্যবসা করতে যাচ্ছে, বিভিন্ন জিনিস গরুর বিনিময় প্রথা চলছে। তো তাদেরকে জেনারেলি বলা হতো হচ্ছে পনি, যারা দূরে ব্যবসা করতে যেত। পনির খাওয়ার নয় কিন্তু, পনি, ওই অব্দি শেষ, ঠিক আছে, পনি। তো দূরে ব্যবসায়ী করতে যেত, দূরে যে ব্যবসা করতে যেত, এটা ইতনি কনফিডেন্ট হোকার कैसे कह सकते हो স্যার? কারণ কোশ্চেন আছে এখানেও, ঋগ্বেদে বলা হয়েছে শত অনিত্রর কথা। শত অনিত্র মানে 100টা দাঁড় বিশিষ্ট নৌকা। 100টা দাঁড় বিশিষ্ট নৌকা নিয়ে থোড়াই লোক ঘুরতে যাবে, ব্যবসায় করতে যেত, গেস ওয়ার্ক, ঠিক আছে। নেক্সট যে জিনিস আমি গেস করিনি, হিস্টোরিয়ানরা মেনশন করে দিলাম। তো এই যে শত অনিত্রর কথা বললাম, এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। ম্যাক্স মুলার, লার্সেন, জিমার, ডক্টর কি, এদের মধ্যে বেশ কিছু দ্বন্দ্ব রয়েছে, সেসব আমাদের প্রশ্ন নয়। তবে ছুতরের পেশা খুব সম্মানীয় ছিল, কারণ রথ ফথ বানাতে হতো, যুদ্ধের রথ রথ, নৌকা টৌকা বানাতে হতো। ছুতর মিস্ত্রি খুব ইম্পর্টেন্ট, গড়ের আসবাব থেকে যুদ্ধ সামগ্রী সব থেকে বানাতো। এখানে একটু বড় লোক গরিবের ব্যাপার ছিল, মেয়েরা তো একটু, ছেলেরাও পড়তো তখনকার দিনে, কানে দুল, হাতে বালা, হাতে বালা, গলায় চুল, কি যেন কাঁচা বাদাম গান ছিল, তো ওরকম ভাবে ওখানে কানে যারা পড়তো তাদেরকে বলা হতো হচ্ছে কর্ণশোভন। এটা বেসিক্যালি একটু গরিব টাইপের লোকেরা, আমার মতো টাইপের লোকেরা পড়তো কর্ণশোভন। আর একটু রাজা রাজারা লোকেরা, তারা যারা আছে তারা যেটা পড়তো সেটা হচ্ছে হিরণ্যকর্ণ। হিরণ্যকর্ণ, হিরণ্য মিন্স হচ্ছে সোনা, সোনার কানের পড়তো তারা, তাদেরকে হিরণ্যকর্ণ বলা হচ্ছে। আর তাছাড়া ছিল নচনি, কুড়ির, নিষ্কো, মানে যেটাকে কণ্ঠহার বলা হয়। নিষ্কো মানা কিন্তু আবার টাকারও নাম আছে, সেটা একটু পরে, কিন্তু এখানে নিষ্কো বলতে কণ্ঠের হাড়ের কথা বলছে। প্রথম দিকে বিনিময় প্রথা থাকলেও পরে শেষের দিকে এই মনা, নিষ্কো, এই জিনিসগুলো সোনা ও রূপার চাকতি বা দলা, এই জাতীয় জিনিস, আর হিরণ্যপিণ্ড মানে সোনার খণ্ড, এগুলো দিয়েও বিনিময় প্রথা পরবর্তী বৈদিক যুগে চালু হয়। এবার আমি ধর্মীয় বিষয়টায় আসবো, তারপর আমি নেক্সট দিন বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা করবো। ধর্মীয় ব্যাপারটা আজকেই বলবো। ধর্মীয় ব্যাপারটা মূলত হচ্ছে পুরোপুরি বেদ নির্ভর, এবং এখানে কিন্তু ভগবান বলতে বৈদিক যুগের কিন্তু সেরকম ভাবে কিছু নেই, মানে মূলত কিন্তু প্রকৃতি পূজা, প্রকৃতির বিভিন্ন রূপগুলোকে পুজো করা হতো। এটা সনাতন ধর্ম বা বৈদিক ধর্মের কথা যদি আমরা বলি, সবকিছুর দেবতা ছিল। যেমন বৃষ্টি হওয়ার জন্য দেবতা ছিল, বৃষ্টি দেবতা দেবরাজ ইন্দ্র, উনি বৃষ্টির দেবতাও ছিলেন। তবে হ্যাঁ, এখানে বুঝতে হবে যে ডিপার্টমেন্ট গুলো কিন্তু একদম ভগবানদের ফুল সেপারেটেড। মানে বৃষ্টির জন্য দেবতা আছে, তার মানে মানে উনি হচ্ছে মিনিস্টার ইনচার্জ, এমআইসি, তাই বলে যে ওর নিচে অধস্তন অন্য কোনো সেক্রেটারি বা মন্ত্রী নেই তা কিন্তু নয়, তার নিচেও মন্ত্রী আছে। তো বিভিন্ন বইতে এই জিনিসগুলো পাবে। মানে মূল সুপিরিয়র মন্ত্রী হচ্ছে মূল সুপিরিয়র, এখানে রাজা হচ্ছে, বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র, তার নিচেও বৃষ্টির জন্য আরো দেবতা রয়েছে। তো ঋগ্বেদে এই দেবরাজ ইন্দ্র সম্পর্কে 250টা স্তোত্র রয়েছে, এটা কিন্তু তোমাদের প্রশ্নে থাকবেই থাকবে। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোর কথা বলছি, যে ঋগ্বেদে ভগবান ইন্দ্র সম্পর্কে কতগুলো স্তোত্র রয়েছে, শ্লোক রয়েছে, 250টা। নেক্সট হচ্ছে মানে সব থেকে পপুলার দেবরাজ ইন্দ্র। নেক্সট হচ্ছে অগ্নি, অগ্নিদেব। অগ্নিদেবের জন্য 200খানা স্তোত্র ডেডিকেট করা হয়েছে। স্বর্গ সম্রাট রয়েছেন বরুণ দেব, উনি পাপ পুণ্য ধারক এবং জলের দেবতা। আর এই সমস্ত দেবতা, সমস্ত দেবতাদের মধ্যে ওল্ডেস্ট, মানে পুরো দাদু, মানে দাদু 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 দস্য দাদু দেবতা, সেটা হচ্ছে পৃথিবীর আদি দেবতা, যাকে বলা হচ্ছে দৌ, দয়ৌকার বিসর্গ, যাকে বলা হচ্ছে দৌ, মানে দেবতাদের পিতা। এরকম ছোট ছোট প্রচুর দেবতা ছিল, যেমন মাতৃত্বের দেবতা পৃথ্বী, ঝড়ের দেবতা মরুত, প্রলয়ের দেবতা রুদ্র,
আর যম তো মৃত্যুর দেবতা, বায়ুর দেবতা বাতাস, অদিতি আছে, উষা আছে, প্রলয়ের দেবতা রুদ্র আছে। তখনকার দিনে যে একটু দারু খেত, মানে মদ খেত, সেটার জন্য দেবতা ছিল সোম দেবতা, সোম রস খাবে সোম দেবতা, ঠিক আছে। বৃষ্টির দেবতা পর্জন্য, এখনই কোশ্চেন করবে যে কিছুক্ষণ আগেই বললাম বৃষ্টির দেবতা ইন্দ্র, তো আমি তখনই মেনশন করে দিয়েছি, তো উনি হচ্ছেন মূল দেবতা। এটা হচ্ছে সাত দেবতা, বৃষ্টির দেবতা পর্জন্য। সরস্বতী নদী দেবতা, এরকম রয়েছে। তবে হ্যাঁ, এই যে এত দেবতা, কিন্তু কোথাও কিন্তু কোনো দেবতার পুতুল নেই। মানে আমরা যে প্রতিমা পুজো করি, মাটির প্রতিমা বা পাথরের প্রতিমা, যে ধরনের প্রতিমা আমি পুজো করি, তো এই জিনিসটা কিন্তু আমাদের ঋগ্বৈদিক যুগে তখনও দেখা যাচ্ছে না। পৌত্তলিকতা বা মন্দির এই জন্য নেই। যজ্ঞ করতে হতো, প্রচুর যজ্ঞ ছিল। এই যজ্ঞটা মানে মাথা খারাপ করে ছেড়ে দিয়েছিল ব্রাহ্মণরা সেই টাইম পিরিয়ডে, এত যজ্ঞ, যার কারণে ভবিষ্যতে দেখবে যে প্রায় 63খানা প্রতিবাদী ধর্ম সৃষ্টি হয়। নালে কিন্তু ওই এখান থেকে এত ধর্ম সৃষ্টি হওয়ার কারণ ছিল না। কারণ কি দেখো, প্রচুর যজ্ঞ করতে হতো, সাধারণ মানুষকেও করতে হতো। আমি যখন ওই ষোড়শ মহাজনপদ পড়াবো তখন এই কনটেক্সটটা বলবো। তো যজ্ঞ যেটা বলছি সেটা হচ্ছে রাজস্ব যজ্ঞ, একটা যজ্ঞ, সেটা হচ্ছে নিরঙ্কুশ ক্ষমতা। যেমন সরকার চলে আসে না নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, কোনো অপোনেন্ট নেই, তো রাজাদেরও কোনো অপোনেন্ট থাকবে না, বিরোধী কোনো কেউ থাকবে না, নিরঙ্কুশ ক্ষমতা থাকবে। এর জন্য যে যজ্ঞ করা হতো সেটাকে রাজস্ব যজ্ঞ বলা হয়। আরো একটা যজ্ঞ আছে, সেটা হচ্ছে যে সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য, যে আমি সর্বসর্বা, দ্য বেস্ট, আই এম দ্য কিং। চলে না, প্রচুর বড় বড় টিচারদের মধ্যে ইউটিউবে চলে, আমি দেখেছি। তো অশ্বমেধ যোগ্য, ঘোড়া ছেড়ে দিলাম, যার রাজ্যের উপর দিয়ে যাবে সেই রাজ্য আমার, যদি কেউ ঘোড়া ঠেকায় তো আসো আমার সাথে মারামারি করো, জিতলে পরে তুমি সে, না জিতলে আমি সে। বাজপেয়ীও আছে, এটা ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধির জন্য যজ্ঞ করা। আরো আছে, আরো যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে দৈনিক যজ্ঞের কথায় আসি। এটা খুব ইন্টারেস্টিং, কেন এটা সাধারণ মানুষের পুরো একদম মানে নাক মে দামকার রাখা আর, ঠিক আছে। সেটা হচ্ছে যে বেদ পাঠ এবং উপাসনা, সন্ধ্যা উপাসনা। সেটা হচ্ছে যে বেদ পাঠ করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে, ঠিক আছে, ওকে করে নেবো, পড়াশোনা করার দরকার, ব্রহ্ম যোগ্য। নেক্সট, সন্ধ্যাবেলা গিয়ে একটা উপাসনা করতে হবে, ও এটাও ঠিক আছে, ওকে স্যার করে নেবো, এটা হচ্ছে ঋষি যোগ্য। এবার ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে বাবা থাকলে অবভিয়াসলি সকাল এবং বিকেল দুবার নমস্কার করতেই হবে, এবং তাদের উদ্দেশ্যে যজ্ঞের প্রয়োজন আছে, নাম হচ্ছে পিতৃযজ্ঞ। মা থাকলে মাতৃযজ্ঞ। এবার ঘরে যদি ভগবান প্রতিষ্ঠা করতে হয়, বা ভগবান যাই থাকুক না কেন, যে ভগবানকে মানো না কেন, তার জন্য দেবযজ্ঞ। যদি একটু বড় লোক হয়ে থাকো তার জন্য একদম আগুন ফাগুন দিয়ে করতে হবে, তো অগ্নিহোত্র যজ্ঞ। তো বাড়িতে কেউ যদি বেড়াতে আসে তাদের জন্য স্পেশালি একটা যজ্ঞ করতে হবে, সেটা হচ্ছে অতিথি যজ্ঞ। এবার যদি তুমি, তোমার তো অবভিয়াসলি দাদু ঠাকুমা, তার দাদুর বাবা তো নিশ্চয়ই মারা গেছেই, তো তাদের জন্য ভূত যজ্ঞ। এইবার ব্যাপারটা হচ্ছে তুমি রান্না করতে যাবে, তো রান্না করতে যাওয়ার আগে তোমাকে করতে হবে যেটা, সেটা পাক যজ্ঞ। তারপর হাবির যজ্ঞ আছে, এবং শেষ পর্যন্ত এইসব নিয়ে খুব চাপে পড়ে তুমি দুঠোক দু ছিপি মাল খেয়েই নিলে, তো তার জন্য তোমাকে একবার যজ্ঞ করে নিয়ে মাল খেতে বসতে হবে, তো সেটাকে বলা হবে সোমযজ্ঞ। তো এটা আমাদের বৈদিক কালচারে এত যজ্ঞের প্রভিশন রয়েছে। তো আজকের ভিডিও আমার এইটুকুই ছিল। আমি পরবর্তী ভিডিওতে বৈদিক সাহিত্য সম্পর্কে আলোচনা করব, দ্যাট ইজ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আজকের কন্টেক্সটটা ছিল শুধুমাত্র সমাজ কালচার নিয়ে। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবেন। ধন্যবাদ।